পরীক্ষা মানে কিন্তু টোটাল শিক্ষা ব্যবস্থার পরীক্ষা। একটা ক্লাসের পরীক্ষা মানে খালি কোন ছেলে ভালো করলো আর কোন ছেলে খারাপ করলো এটা না, তো মানে আমরা কতটুকু শেখাতে পারলাম, পরীক্ষা মানে শিক্ষা। তারপরে আমার যে পিছিয়ে আছে তাকে আমি কি বলবো। এখন ছাত্র শিক্ষক অনুপাত যদি 1:20 হতো তাহলে কিন্তু আমাদের শিক্ষকরাই ভালো করে ছাত্রদের অ্যাসেসমেন্টটা করতে পারবে। এখন আমাদের এই যে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে। এখন একটা ক্লাসে যদি 60 জন ছাত্র থাকে, 80 জন 100 জন ছাত্র থাকে, দিনে যদি 4টা ক্লাস নিতে হয় একজন শিক্ষক, ওই শিক্ষক ক্লাসে ভালো করে একটা ছাত্রের সাথে মিশতে পারবে? মিশতে যদি না পারে সেই ক্লাসে কি মূল্যায়ন করবে যে কোন ছেলেটা ভালো করে মূল্যায়ন করতে পারবে, তাকে উপরে তুলে আনতে হবে। মানে এখনকার বাস্তবতায় নতুন কারিকুলাম প্রয়োগযোগ্য না। পরীক্ষা পদ্ধতি যেটা তুলে দিল সেই পরীক্ষা পদ্ধতি এই বাস্তবতায় তুলে দেওয়ার ফলাফল যেটা হচ্ছে, শিক্ষকরা তার কাছে যে টিউশন করতে আসবে তাকে সে মার্কস বেশি দেবে, মানে মূল্যায়ন বেশি করবে। মার্কস তো নাই, মার্কসও তুলে দিচ্ছে, কিন্তু ভালো মন্দ যে মূল্যায়নটা হবে সেটা যার কাছে তাদের। আমাদের যে নতুন যে বইটা আসছে আমার ওই যে আমি নিয়ে আসছি, তো সেইটা একটু আমাদের একটু প্রত্যাশা এখানে সবাই একটু বোঝার চেষ্টা করে যে এই সংকটগুলো। তো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমরা বলছি যে এই যে নতুন বাজেট হলো সেই বাজেটে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 11.88%। ইউনেস্কো তো আমরা চিনি সবাই, ইউনেস্কোর হিসাব মতে একটা দেশের বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ হওয়া দরকার, মানে বাজেটের 4 ভাগের 1 ভাগই শিক্ষা দিয়ে দিতে তারা বলতেছে। কেন দিতে বলতেছে? কারণ শিক্ষা খাতে টাকা খরচ করার ফলাফল আমরা শত শত বছর ধরে ভোগ করি, কিন্তু আমাদের কি করতেছে, শিক্ষা খাতে কিন্তু বরাদ্দটা হচ্ছে এই 11 থেকে 12-র মধ্যে ওঠানো না, এর বেশি হয়। ফলে বাজেটে বরাদ্দটা কম। তাহলে আমাদের নতুন কারিকুলামে সরকার বড় বড় ঘোষণা করে বলতেছে তারা খুবই আধুনিক একটা শিক্ষা বন্দোবস্ত করতেছে, তাহলে তার পরিপূরক বাজেটটা কোথায়? আমরা যদি দেখতাম বাজেটে এবার 11 থেকে অন্তত 15% বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াইছে, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, শিক্ষাটাকে ধাপে ধাপে উন্নয়ন করার জন্য তাদের একটা সদিচ্ছা আছে। তারপরে সেই সদিচ্ছাটা দেখলাম বিভিন্ন জায়গায় উন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে, তার বড় অংশই কিন্তু লুটপাটের জায়গায় চলে যাচ্ছে, খাওয়া পড়া হচ্ছে, আর শিক্ষা খাতে কিন্তু আমাদের বাজেটটা পর্যাপ্ত আসছে। মানে নতুন কারিকুলামে যে আধুনিক শিক্ষার কথা বলা হচ্ছে এগুলো একটা বোগাস। আর বাজেটে আধুনিক শিক্ষার প্রতিফলন হইতো যদি বাজেটে বরাদ্দ বাড়াতো, শিক্ষক বেশি নিয়োগ দিত, শিক্ষকদের বেতন বৃদ্ধি করতো, স্কুলগুলো আধুনিকায়ন করতো, স্কুলগুলোতে ক্লাসরুম সংকট সমাধান করতো, আধুনিক ল্যাব ফেসিলিটিস, ফিজিক্স ল্যাব, ম্যাথ ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, তারপর হচ্ছে যে অন্যান্য যত ধরনের কম্পিউটার ল্যাব এগুলো দরকার সেগুলো সাপ্লাই দিত। তাহলে আমরা বুঝতাম যে সরকার একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা করা। আপনারা একটা সার্চ দিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে দেখবেন, ফিনল্যান্ডের একটা ক্লাসরুম দেখলে মাথা খারাপ হয়ে যায়, মানে ওদের দিয়ে তো সেই ক্লাসরুমের ধারে কাছে আমাদের ক্লাসরুম। তো এখন মনে হতে পারে যে হ্যাঁ, আমাদের দেশ তো বড় লোক না, দেশ, আমাদের সম্পদ প্রচুর, এই কথাগুলোর মধ্যে অনেক ভুল আছে। এই কথাগুলোর মধ্যে ভুল আছে কেন? যে আমরা রিসেন্ট সময় আমাদের দেশে প্রতি বছর 7,000 কোটি টাকা শুধু পাচার হয়, টাকা পাচার হয় 70,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা হচ্ছে প্রতি বছর পাচার হয়। তো এখান থেকে যদি আমি 10,000 কোটি টাকা যদি আমি শিক্ষা খাতে দিতাম, এখান থেকে 10,000 কোটি টাকা যদি আমি স্বাস্থ্যের জন্য দিতাম, আমাদের দেশের স্বাস্থ্যের জন্য 10,000, এইভাবে করে যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে আমাদের টাকা পয়সা সব অভাব, যে পরিমাণ লুটপাট হচ্ছে সেই টাকা দিয়ে আমরা বেনজিরের খবরটা হয়তো সবাই দেখছি। সেখানে বাংলাদেশে 72 সালের ইয়ে করা হয়েছে যে এখানে হচ্ছে যে বেনজিরের একাই সম্পত্তি জমি হচ্ছে 600 একর। তাহলে ভাবি একটা ইউনিভার্সিটির সমতুল্য সম্পদ, তাহলে সে আমাদের কতজন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? টোটাল একটা ইউনিভার্সিটির ভাগ্যই তো সে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এইরকম মানে আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ কিন্তু আমরা বলি না যে আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ কেউ না, আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ এইসব করি পৃথিবীর হিস্ট্রি যদি বলি, মানে বাংলাদেশ পর্যন্ত দেখতেছি, কিন্তু পৃথিবীর হিস্ট্রিও যদি দেখি, অক্সফাম নামে একটা প্রতিষ্ঠান, ওরা কয়েক বছর পর পর হচ্ছে একটা রিপোর্ট তৈরি করে ধনী গরিবের বৈষম্য একটি চিত্রটা নিয়ে আসে। ওরা বলতেছে আমাদের 1% মানুষের হাতে, পৃথিবীর 1% মানুষের হাতে 62
পার্সেন্ট